এক গভীর বিশ্লেষণে বা ইনডেপথ এক্সপ্লোরেশনে আরও একবার স্বাগত। আজকের আলোচনার টেবিলে যে বিষয়টা রয়েছে তা আম, তা আমাদের সবার জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এবং বিষয়টা খুব সেনসিটিভও বলতে পারেন। একদম। বিষয়টা হলো টাকা। মানে আরও একটু নির্দিষ্ট করে বললে দ্য সাইকোলজি অফ মানি বা দ্য বিহেভিয়ারাল ব্লুপ্রিন্ট ফর ফাইন্যান্সিয়াল সাকসেস। হ্যাঁ, বইটার নাম শুনলেই বোঝা যায় যে এখানে শুধু সংখ্যার হিসাব নেই, মনের হিসাবও আছে। রাইট। যারা শুনছেন তাদের কাছে একটা ছোট্ট বিষয় তুলে ধরতে চাই। আমরা তো প্রায়ই ভাবি যে টাকা জমানো, বড়লোক হওয়া বা ইনভেস্টমেন্ট মানেই হলো বিশাল সব গাণিতিক হিসাব, তাই না? হ্যাঁ, ওই বড় বড় স্প্রেডশিট, অর্থনীতির ডিগ্রি, জটিল ফর্মুলা, এসব আর কি। ঠিক। কিন্তু আজকের এই সোর্স ম্যাটেরিয়াল আমাদের সম্পূর্ণ ভিন্ন এবং বেশ ধাক্কা দেওয়ার মতো একটা সত্যের মুখোমুখি দাঁড় করায়। আচ্ছা, বিষয়টা একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। অবশ্যই। আর্থিক ক্ষেত্রে আমাদের যাবতীয় সিদ্ধান্তগুলো কিন্তু শুধু আমাদের পুঁথিগত জ্ঞান বা ওই ক্যালকুলেটরের হিসাবের ওপর নির্ভর করে না, বরং আমাদের মানসিকতা, অভ্যাস, আমাদের ভেতরের ভয় আর লোভ, এগুলোই আসলে সবচেয়ে বড় গেম চেঞ্জার। হুম আজকের এই মিশনে আমরা ঠিক এই মনস্তাত্ত্বিক দিকগুলোই ডিকোড করার চেষ্টা করব। বিষয়টা সত্যিই দারুণ, কারণ আমরা যদি প্রথাগত শিক্ষার দিকে তাকাই, ফাইন্যান্স বা অর্থনীতি কিন্তু সবসময় আমাদের শেখায় কি করে নিখুঁত হিসাব মেলাতে হয়। হ্যাঁ, মানে সূত্র মেনে চললেই যেন উত্তর মিলে যাবে। একদম তাই। আমাদের শেখানো হয় যে টাকা হলো একটা ফিজিক্স বা ম্যাথ প্রবলেমের মতো। কিন্তু এই বইটা বা আজকের এই আলোচনা সেই চিরাচরিত ধারণার মূলে আঘাত করে। মানে হার্ড সায়েন্স থেকে সোজা সাইকোলজিতে চলে আসে। রাইট। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ফাইন্যান্স আসলে কোনো হার্ড সায়েন্স নয়। এটি মূলত মানুষের আচরণের একটি প্রতিচ্ছবি। মানুষের সাইকোলজি কিভাবে তার ওয়ালেটকে নিয়ন্ত্রণ করে, সেটাই এখানে মূল ফোকাস। আর ঠিক এই কারণেই বইটা এত চমৎকার একটা কাঠামো তৈরি করতে পেরেছে। এখানে কোনো ভারী বা বোরিং তত্ত্বে না গিয়ে লেখক পুরো বিষয়টিকে ১৯টি ছোট ছোট অধ্যায়ে ভাগ করেছেন। হ্যাঁ, আর চ্যাপ্টারগুলো খুব একটা বড়ও নয়। একদম। প্রতিটি অধ্যায়ে বাস্তব জীবনের এমন সব গল্প আছে যা শুনলে মনে হয়, আরে এ তো আমার নিজেরই গল্প বা আমার পাশের বাড়ির মানুষটার গল্প। রিলেটেবল মনে হয় খুব। হ্যাঁ, এই যে এত গল্প আর উদাহরণ, এগুলো কিন্তু আমাদের টাকা সম্পর্কে দীর্ঘদিনের বদ্ধমূল ধারণাগুলোকে খুব সহজেই ভেঙে দেয়। ঠিক বলেছেন। আর এই গল্পগুলো ব্যবহার করার পেছনেও একটা বড় মনস্তাত্ত্বিক কারণ আছে আসলে। আমাদের মস্তিষ্ক কিন্তু ডেটা বা স্প্রেডশিট মনে রাখতে পারে না, মস্তিষ্ক মনে রাখে গল্প। এটা খুব সত্যি কথা। আমরা লজিকের চেয়ে ইমোশনে বেশি কানেক্ট করি। একদম। লেখক যখন ফোকাসটা হিসাব থেকে সরিয়ে পুরোপুরি আচরণ বা বিহেভিয়ারের ওপর নিয়ে আসেন, তখন গল্পই হয়ে ওঠে সবচেয়ে বড় হাতিয়ার। অনেকেই হয়তো ভাবেন ওয়াল স্ট্রিটে কাজ করা বা ফাইন্যান্সের ওপর সর্বোচ্চ ডিগ্রি থাকা মানেই বুঝি সে আর্থিকভাবে খুব সফল হবে। হ্যাঁ, সাধারণ ধারণা তো সেটাই। কিন্তু বাস্তবতা হল ব্যক্তিগত জীবনে হয়তো সে চরম ব্যর্থ। আবার এমন একজন যার হয়তো প্রথাগত ফাইন্যান্সিয়াল শিক্ষার কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে বলে আর্থিকভাবে অনেক বেশি সুরক্ষিত। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে আপনার আইকিউ কত, তার চেয়ে আপনার ইকিউ বা ইমোশনাল ইন্টেলিজেন্স কত, টাকার খেলায় সেটাই বেশি জরুরি। হ্যাঁ, একদম তাই। কারণ অর্থ ব্যবস্থাপনার সবচেয়ে কঠিন কাজটাই হল নিজের আচরণকে লাগাম পরানো। নিজের ইমোশনকে কন্ট্রোল করা। রাইট। যখন মার্কেট ক্র্যাশ করে তখন মানুষের ভেতরে যে ভয়ের সৃষ্টি হয়, অথবা যখন চারপাশের সবাই রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে দেখে যে লোভের জন্ম হয়, সেই আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারলে অক্সফোর্ড বা হার্ভার্ডের ডিগ্রিও কোনো কাজে আসে না। এই আবেগের জায়গা থেকেই বইয়ের সবচেয়ে শক্তিশালী একটা কনসেপ্ট আমার কাছে দারুণ লেগেছে। আমরা তো সারা জীবন শিখি কিভাবে টাকা কামাতে হয়, কিন্তু এখানে বলা হচ্ছে গেটিং রিচ আর স্টেইং রিচ, এই দুটো নাকি সম্পূর্ণ আলাদা দুটো স্কিল। ধনী হওয়া আর ধনী থাকা, হ্যাঁ, মানে জিনিস দুটো এক নয়। দুটো স্কিল শুধু যে আলাদা তা নয়, বলতে গেলে এরা একে অপরের প্রায় বিপরীত। ধরুন, ধনী হওয়ার জন্য কি লাগে? একটু ঝুঁকি নিতে হয় হয়তো। ঠিক, একটু ঝুঁকি নিতে হয়, অতিরিক্ত আত্মবিশ্বাস লাগে, অপটিমিস্টিক হতে হয় যে হ্যাঁ, আমার এই বিজনেস আইডিয়াটা বা এই ইনভেস্টমেন্টটা বিশাল রিটার্ন দেবেই। রাইট, মানে একটু বেপরোয়া বা সাহসী হতে হয়, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হয়। ঠিক, কিন্তু আসল সমস্যাটা শুরু হয় যখন মানুষ সত্যি ধনী হয়ে যায় বা বেশ কিছু টাকার মালিক হয়ে যায়। তখন কি হয়? ওই টাকাটা ধরে রাখার জন্য কিন্তু আর বেপরোয়া হলে চলে না।
তখন প্রয়োজন প্যারানয়া বা একটা স্বাস্থ্যকর ভয় যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে, এই বোধটা থাকা। মানে একটু সাবধানে পা ফেলা। হ্যাঁ, বিনয়ী হতে হয়, অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলতে হয়। কিন্তু মুশকিল হলো যে লোকটা ঝুঁকি নিয়ে জীবনে সফল হয়েছে তার ইগো তো তখন তুঙ্গে থাকার কথা। সে তো ভাববেই যে তার স্ট্র্যাটেজি সেরা, সে জীবনেও হারবে না। আর এখানেই তো মানুষ সবচেয়ে বড় হোঁচটটা খায়। ব্যাপারটাকে যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে এই মানসিক বৈপরীত্যটা খুব পরিষ্কার বোঝা যাবে। বইতে খুব চমৎকার একটা বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে রোনাল্ড রিড আর রিচার্ড ফুসকোনের গল্প। হ্যাঁ, এই গল্পটা আমার খুব প্রিয়। রিচার্ড ফুসকোন ছিলেন হার্ভার্ড থেকে পড়াশোনা করা মেরিল লিঞ্চের একজন হাই প্রোফাইল এক্সিকিউটিভ। তার বিশাল বাড়ি, দামি গাড়ি, স্ট্যাটাস সব ছিল। মানে ফাইন্যান্স জগতের একজন স্টার ছিলেন তিনি। একদম। অন্যদিকে রোনাল্ড রিড ছিলেন একদম সাধারণ একজন মানুষ। তিনি ২৫ বছর একটা গ্যাস স্টেশনে কাজ করেছেন আর ১৭ বছর ফ্লোর ঝাড়ু দেওয়ার কাজ করেছেন। মানে দুজনের ব্যাকগ্রাউন্ড আর লাইফস্টাইলে একেবারে আকাশ পাতাল তফাৎ। আকাশ পাতাল। কিন্তু গল্পের শেষটা শুনলে চমকে যেতে হয়। ২০০৮ সালের যে গ্লোবাল আর্থিক মন্দা বা রিসেশন হল, তখন দেখা গেল হার্ভার্ডে সেই ফিন্যান্সিয়াল এক্সিকিউটিভ রিচার্ড ফুসকোন পুরোপুরি দেউলিয়া হয়ে গেছেন। মাই গড, পুরোপুরি ব্যাংক্রাপ্ট। হ্যাঁ, কারণ তিনি প্রচুর লোন নিয়েছিলেন এবং নিজের ক্ষমতার চেয়ে অনেক বেশি অপ্রয়োজনীয় ঝুঁকি নিয়েছিলেন। আর ২০১৪ সালে যখন ওই সাধারণ দারোয়ান রোনাল্ড রিড মারা গেলেন, তখন সারা বিশ্ব অবাক হয়ে দেখল যে তিনি প্রায় $৮ মিলিয়ন সম্পত্তি রেখে গেছেন। $৮ মিলিয়ন? একজন সাধারণ গ্যাস স্টেশন কর্মী, এটা কিভাবে সম্ভব? কারণ রোনাল্ড রিডের কোনো ইগো ছিল না। তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন, যেটুকু রোজগার করতেন তার একটা অংশ ব্লু চিপ স্টকে ইনভেস্ট করতেন, আর সবচেয়ে বড় কথা, তিনি বছরের পর বছর ধরে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। মানে কোনো শর্টকাটের পেছনে ছোটেননি? না, একদমই না। ধনী হওয়ার জন্য তিনি কোনো শর্টকাট খোঁজেননি, বরং ধনী থাকার যে মানসিকতা, অর্থাৎ বিনয় এবং টিকে থাকার নিরলস প্রচেষ্টা, সেটা তার মধ্যে ছিল। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। রোনাল্ড রিডের এই গল্পের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে সঞ্চয় আর বিনিয়োগের সবচেয়ে জাদুকরী একটা সূত্র, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, ফাইন্যান্সের সবচেয়ে বড় ম্যাজিক। রাইট। আমরা অনেক সময় ভাবি যে ইনভেস্ট করতে হলে বোধহয় লাখ লাখ টাকা নিয়ে নামতে হবে, কিন্তু এই গল্পটা আমাদের শেখায় যে সঞ্চয়ের অঙ্কটা বড় না ছোট সেটা মুখ্য নয়। আসল ম্যাজিকটা হলো সময়। ঠিক বলেছেন। আমাদের মানব মস্তিষ্ক কিন্তু লিনিয়ার বা সরলরৈখিক হিসাবে চিন্তা করতে অভ্যস্ত, ১, ২, ৩, ৪ এভাবে। হ্যাঁ, আমরা এভাবেই হিসাব করি। কিন্তু চক্রবৃদ্ধি সুদ কাজ করে এক্সপোনেনশিয়ালি বা সূচকীয় হারে। আর এই এক্সপোনেনশিয়াল গ্রোথটা আমাদের মস্তিষ্ক সহজে কল্পনা করতে পারে না। বইতে ওয়ারেন বাফেটের একটা অসাধারণ উদাহরণ আছে। ওয়ারেন বাফেট পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগকারী। ঠিক, আমরা সবাই জানি তিনি কত বড় ইনভেস্টর, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে তার বর্তমান যে বিশাল সম্পদ, তার ৯৫%-এরও বেশি এসেছে তার ৬৫তম জন্মদিনের পর। তো একটা তথ্য, মানে ৬৫ বছর বয়স পর্যন্ত তিনি যা আয় করেছেন তা তার মোট সম্পদের মাত্র ৫%-এরও কম। হ্যাঁ, অনেকেই ওয়ারেন বাফেটের ইনভেস্টমেন্ট স্কিল বা তার স্টক বাছাই করার ক্ষমতাকে তার সাফল্যের মূল কারণ বলে মনে করেন। যেটা স্বাভাবিক, কারণ তিনি তো জিনিয়াস। অবশ্যই, তিনি দারুণ বিনিয়োগকারী, কিন্তু তার আসল সিক্রেট বা গোপন অস্ত্রটা হল সময়। তিনি ইনভেস্ট করা শুরু করেছিলেন মাত্র ১০ বছর বয়সে। ১০ বছর বয়সে? হ্যাঁ, এরপর দীর্ঘ ৭ দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু তার টাকাটাকে চক্রবৃদ্ধি হারে বাড়তে দিয়েছেন। তিনি যদি সাধারণ মানুষের মতো ৩০ বছর বয়সে ইনভেস্ট করা শুরু করতেন এবং ৬০ বছর বয়সে রিটায়ার করে সব টাকা তুলে নিতেন, তবে আজ হয়তো খুব কম মানুষই তার নাম জানত। তার মানে চক্রবৃদ্ধি সুদের আসল শক্তিটা তখনই বোঝা যায় যখন তাকে কাজ করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়। এটা অনেকটা একটা ছোট বীজ পুঁতে সেটাকে বিশাল বটবৃক্ষ হতে দেওয়ার মতো। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের নিজেদের অধৈর্য। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে, কেন আমরা এত অধৈর্য? কারণ মানুষ স্বভাবতই রাতারাতি রেজাল্ট দেখতে চায়। হ্যাঁ, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। ঠিক, আজকের দুনিয়ায় যেখানে সব কিছু ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট মেসেজ, ইনস্ট্যান্ট ডেলিভারি, সেখানে মানুষ বড়লোকও হতে চায় ইনস্ট্যান্ট। কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার এই প্রবণতা মানুষকে সবচেয়ে বেশি বিপদে ফেলে। শর্ট টার্ম গেইন খুঁজতে গিয়ে লং টার্ম লস হয়ে যায়।
একদম। সফল বিনিয়োগকারীরা জানেন যে এটা কোনো স্প্রিন্ট রেস নয়, এটা একটা ম্যারাথন। এই ম্যারাথনে জেতার একটাই শর্ত, ট্র্যাকে টিকে থাকতে হবে। কিন্তু এই ট্র্যাকে টিকে থাকা তো এত সহজ নয়, কারণ চারপাশের মানুষজন তো আর বসে নেই। এই ম্যারাথনে দৌড়াতে গিয়ে মানুষ যে হোঁচটগুলো খায়, তার মধ্যে সবচেয়ে বড় হোঁচটটি হল অন্যের সাথে নিজের তুলনা করা। হ্যাঁ, কম্প্যারিজন। বইটিতে এই তুলনার ফাঁদ বা ট্র্যাপ অফ কম্প্যারিজন নিয়ে খুব চমৎকার আলোচনা করা হয়েছে। এই তুলনার ফাঁদটাই হয়তো আধুনিক সমাজের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মহামারী। মানুষ সবসময় সমাজের চোখে নিজেকে প্রতিষ্ঠিত বা সফল হিসেবে দেখতে চায়, আর সফলতার মাপকাঠি হিসেবে আমরা বেছে নিয়েছি অন্যের লাইফস্টাইলকে। ঠিক, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সারা দিন অন্যদের হাইলাইট রিল দেখছি। কেউ দামি গাড়ির ছবি দিচ্ছে, কেউ ইউরোপ ট্যুরের ছবি দিচ্ছে। আর সেগুলো দেখে নিজের সাথে তার তুলনা করতে শুরু করছি। হ্যাঁ, আর এই তুলনার বশবর্তী হয়ে নিজেকে অন্যের সমান বা তার চেয়ে বেশি অবস্থাপন্ন দেখানোর জন্য আমরা অপ্রয়োজনীয় খরচের পাহাড়ে চাপা পড়ে যাচ্ছি। বইতে এই প্রসঙ্গে দারুণ একটা কনসেপ্ট আছে, দ্য ম্যান ইন দ্য কার প্যারাডক্স। আচ্ছা, বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। ধরুন, যখন আমরা রাস্তায় একটা খুব দামি সুন্দর গাড়ি যেতে দেখি, আমরা কিন্তু কখনোই ভাবি না যে বাহ, গাড়িটা যে চালাচ্ছে সে মানুষটা কত দারুণ। হ্যাঁ, তা তো ভাবি না। আমরা সাধারণত গাড়িটার দিকেই তাকিয়ে থাকি। ঠিক, বরং আমরা ভাবি, ইস, আমি যদি ওই গাড়ির ড্রাইভিং সিটে থাকতাম তাহলে সবাই আমাকে দেখে কতই না মুগ্ধ হতো। অর্থাৎ মানুষ আসলে অন্যের সম্মান করার জন্য দামি জিনিস খোঁজে না, বরং অন্যের সম্মান পাওয়ার জন্য দামি জিনিস কেনে। এটা একটা প্যারাডক্সই বটে। আমরা এমন সব জিনিস কিনছি, এমন সব টাকা খরচ করছি যা আমাদের হয়তো নেই, শুধুমাত্র এমন সব মানুষদের ইমপ্রেস করার জন্য যাদের আমরা হয়তো ঠিকমতো চিনিও না বা পছন্দও করি না। আর এর চেয়ে বড় অর্থনৈতিক বোকামি আর কি হতে পারে? অন্যের চেয়ে পিছিয়ে পড়ার যে মানসিক ভয়, তা মানুষকে অযৌক্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কিন্তু আর্থিকভাবে স্বাধীন ও সফল হতে হলে অন্যের জীবনযাত্রার মানদণ্ড দিয়ে নিজের জীবনকে মাপা বন্ধ করতে হবে। নিজের রেসে নিজে দৌড়াতে হবে। ঠিক তাই। আপনার প্রতিবেশী কি গাড়ি কিনল বা আপনার সহকর্মী কোথায় ভ্যাকেশনে গেল, সেটা দেখে যদি আপনি নিজের পোর্টফোলিও বা খরচের হিসাব বদলান, তবে আপনি কখনোই আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না। এটা খুব কঠিন একটা সত্যি। নিজের সামর্থ্যের মধ্যে থাকা এবং অন্যের দ্বারা প্রভাবিত না হওয়া, এটি মানসিক শক্তির এক বিশাল পরিচয়। আমার মনে হয় ঠিক এই কারণেই বইটি এত বেশি সমাদৃত হয়েছে। ব্যক্তিগতভাবে যদি রেটিংয়ের কথা বলি, তবে এই বইটিকে অনায়াসেই 10-এর মধ্যে 9 দেওয়া যায়। আমি একমত। এর সবচেয়ে বড় কারণ হল এর অ্যাপ্রোচ বা ভঙ্গি। এত জটিল একটা মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক বিষয়কে এত সহজ, সাবলীল আর গল্পের মতো করে উপস্থাপন করা হয়েছে যে একদম সাধারণ একজন মানুষও এর গভীরে ঢুকতে পারবে। বিশেষ করে যারা নতুন বিনিয়োগকারী বা তরুণ প্রজন্ম, যারা সবে কর্মজীবনে প্রবেশ করেছেন, নিজেদের প্রথম বেতন পেয়েছেন এবং ভবিষ্যতের জন্য টাকা জমাতে চাইছেন, তাদের জন্য এই বইটি একটি মাস্টারপিস। হ্যাঁ, একটা সলিড ফাউন্ডেশন তৈরি করে দেয়। একে শুধু টাকা জমানোর পথ দেখায় না, বরং জীবন, সময় এবং স্বাধীনতা সম্পর্কে একটি খুব সুন্দর আর পরিপক্ক দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয়। তবে হ্যাঁ, আমরা তো আর শুধু একতরফা প্রশংসা করতে পারি না। যে কোনো বইয়েরই কিছু সীমাবদ্ধতা থাকে। একটু ক্রিটিক্যালি বা বস্তুনিষ্ঠভাবে বিচার করতে গেলে এই বইয়েরও কিছু দিক নিয়ে কথা বলা প্রয়োজন। অবশ্যই। অনেকেই হয়তো ভাববেন যে এই বইটা পড়লে তারা শেয়ার মার্কেটের একদম নারী নক্ষত্র জেনে যাবেন বা কাল থেকেই ট্রেডিং শুরু করতে পারবেন। হ্যাঁ, সেই জায়গাটাতে একটা গ্যাপ আছে। যারা একদম হাতে কলমে বিনিয়োগের কৌশল শিখতে চান, তাদের জন্য এই বইটি হয়তো পুরোপুরি উপযুক্ত নয়। মানে কোনো টেকনিক্যাল গাইডেন্স নেই। না, বইটিতে বিনিয়োগের কোনো বিস্তারিত টেকনিক বা সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি দেওয়া নেই। কিভাবে কোম্পানির ব্যালেন্স শিট পড়তে হবে, ডিসকাউন্টেড ক্যাশফ্লো কিভাবে হিসাব করতে হবে, বা কখন কোন মার্কেটে টাকা ঢালতে হবে, এমন কোনো অ্যাডভান্সড ইনভেস্টমেন্ট গাইডলাইন বা ব্লুপ্রিন্ট এখানে নেই। মানে বইটি আপনাকে শেখাবে কিভাবে ভাবতে হবে, কিন্তু কি কিনতে হবে বা কখন বেচতে হবে সেটা বলে দেবে না। ঠিক তাই। ফলে যারা ইতিমধ্যে বিনিয়োগ সম্পর্কে অনেক কিছু জানেন, মার্কেটে অনেক দিন ধরে আছেন এবং আরও উন্নত বা জটিল কোনো কৌশল শিখতে চাইছেন, তাদের কাছে বইটি কিছুটা সাধারণ বা বেসিক মনে হতে পারে। তাদের হয়তো মনে হতে পারে যে এখানে নতুন কিছু শেখার নেই। হ্যাঁ, এটি মূলত সঠিক মানসিকতার ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করে দেয়। আর সত্যি বলতে কি, লেখকের উদ্দেশ্যও সম্ভবত সেটাই ছিল। তিনি বোঝাতে চেয়েছেন যে
আপনার মানসিক ভিত্তি যদি শক্ত না হয় তবে পৃথিবীর সেরা টেকনিক্যাল স্ট্র্যাটেজিও আপনাকে বাঁচাতে পারবে না। তাহলে এর সবকিছুর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা যদি আজকের এই পুরো আলোচনার একটা সারসংক্ষেপ টানি, তবে মূল সুরটি একদম পরিষ্কার। হ্যাঁ, মেইন টেকঅ্যাওয়েগুলো খুব সিম্পল। দ্য সাইকোলজি অফ মানি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আর্থিক সাফল্য কোনো ম্যাজিক ট্রিক বা রাতারাতি ঘটে যাওয়া কোনো জাদুকরি ফর্মুলা নয়। এটি মূলত আমাদের দৈনন্দিন ছোট ছোট অভ্যাসের সম্মিলিত ফল। আর সেই অভ্যাসগুলো খুব একটা জটিল কিছু নয়। যদি কেউ নিজের ভেতরের লোভ আর ভয়কে সামান্য একটু নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরতে পারে, যদি সে অন্যের সাথে নিজের নিরন্তর তুলনা করা বন্ধ করে নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত সঞ্চয় করে যেতে পারে। এবং নিজের ইগোকে সরিয়ে রাখতে পারে। ঠিক, এবং যদি সে জীবনে বড় কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি বা অহংকার এড়িয়ে চলতে পারে, তবে দীর্ঘমেয়াদে তার আর্থিকভাবে সফল হওয়াটা প্রায় নিশ্চিত। রোনাল্ড রিড যেমনটা পেরেছিলেন, আর রিচার্ড ফুসকোনিয়ন যেমনটা পারেননি। এই জ্ঞানগুলো শুধু বইয়ের পাতায় আটকে রাখার মতো নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি আর্থিক সিদ্ধান্তের আগে একবার অন্তত স্মরণ করার মতো। একদম। আর্থিক জীবনে এই ছোট ছোট মানসিক পরিবর্তনগুলো, এই যে একটু অপেক্ষা করার ক্ষমতা, একটু কম দেখানোর মানসিকতা, এগুলোই শেষ পর্যন্ত সবচেয়ে বড় পার্থক্য করে দেয়। আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা অনেক কিছুই জানলাম, যা টাকা সম্পর্কে আমাদের প্রচলিত ধ্যানধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করে। তবে আজকে শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য একটা বিষয় রেখে যেতে চাই, যা নিয়ে হয়তো দীর্ঘক্ষণ ভাবা যেতে পারে। হ্যাঁ, একটা চিন্তার খোরাক বলা যেতে পারে। আমরা দেখলাম যে আমাদের আর্থিক সাফল্য পুরোপুরি আমাদের মনস্তত্ত্ব, আমাদের আবেগ এবং আমাদের আচরণের ওপর নির্ভর করে। তাহলে একবার ভেবে দেখুন তো, আমাদের দৈনন্দিন জীবনে যে এত এত আর্থিক দুশ্চিন্তা, মাস শেষে বিল মেটানোর টেনশন বা আরও বেশি টাকা আয়ের নিরন্তর চাপ, এর কতটুকু আসলে প্রকৃত টাকার অভাব, আর কতটুকু স্রেফ আমাদের নিজেদের মনের ভয়, নিরাপত্তাহীনতা এবং সমাজে নিজেকে প্রমাণ করার অস্থিরতার প্রতিচ্ছবি? সত্যি এটা ভাবার মতো একটা বিষয়। একদমই তাই। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর নিজের আর্থিক সিদ্ধান্তগুলোর পেছনের মনস্তত্ত্ব নিয়ে একটু ভেবে দেখবেন।